এই কথা আমরা সবাই জানি যে আলবার্ট আইনস্টাইন ইতিহাসের সবচেয়ে বড় জিনিয়াস ব্যক্তি ছিল। এতটাই জিনিয়াস যে সে হাজার হাজার বিজ্ঞানীর থেকেও বেশি বুদ্ধি খাটিয়ে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করে ফেলত। যেই জিনিস আমরা সাধারণ মানুষরা বুঝা তো দূরের কথা, চিন্তাও করতে পারি না, ওই সকল বিষয়ে আইনস্টাইন চিন্তাও করেছে, বুঝেছে এবং সারা বিশ্বের মানুষের জন্য সহজভাবে বুঝার ব্যবস্থা করে দিয়ে গিয়েছে। আলবার্ট আইনস্টাইন একজন ফিজিসিস্ট ছিল যে কিনা থিওরি অফ রিলেটিভিলিটি E=mc স্কয়ার আর ফটো ইলেকট্রিক ইফেক্টের লস বানিয়ে সারা বিশ্বের মানুষকে আশ্চর্য করে দিয়েছিল। তার এ সকল কীর্তির কারণে তাকে নোবেল প্রাইজও দেয়া হয়েছিল। তার এক্সট্রা অর্ডিনারি চিন্তা করার এবং বুঝার ক্ষমতা দেখে মানুষজন ভাবতে শুরু করে তার কাছে স্পেশাল একটা ব্রেন রয়েছে, যেই ব্রেনটা আমাদের মতন সাধারণ মানুষ থেকে অনেক বেশি ভিন্ন। এই বিষয়টা আইনস্টাইন নিজেও বিশ্বাস করত, আর এই কারণেই মৃত্যুর আগে আইনস্টাইন স্পষ্ট বলে দিয়ে গিয়েছিল সে মারা যাওয়ার পরে তার বডির কোনো পার্টের উপরে যেন রিসার্চ না করা হয়, বরঞ্চ সে তার আশপাশের লোকজনকে বলে দিয়ে গিয়েছে মারা যাওয়ার পর তার বডিকে যেন আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়। কিন্তু তারপরে তাই হয়, যা কিনা আইনস্টাইন ভয় পেত। 18 এপ্রিল 1955-তে প্রিন্সটন হসপিটালে যখন আইনস্টাইন মারা যায়, তখন অটোপসির জন্য অর্থাৎ মৃত্যুর কারণ জানার জন্য যে ডক্টর ইন্সপেকশনের জন্য আসে, সে অটোপসি করার সময় আইনস্টাইনের ব্রেন বের করে নেয়, কারণ তার মধ্যে অনেক বেশি কৌতূহল ছিল যে দুনিয়ার সবচেয়ে বেশি জিনিয়াস ব্যক্তির ব্রেনের মধ্যে আসলে আছেটা কি। আইনস্টাইনের ব্রেন চুরি করা সেই ব্যক্তির নাম হলো ডক্টর থমাস। ব্রেন চুরি করার কারণে আইনগতভাবে তার সাথে কি ধরনের আচরণ করা হবে এই বিষয়ে তার কোনো চিন্তাই ছিল না। তার অতিরিক্ত মাত্রায় কৌতূহল ছিল এই বিষয়ে যে এই ব্রেনের মধ্যে রয়েছেটা কি। কিছুদিন পর প্রিন্সটন হসপিটাল যখন জানতে পারে ডক্টর হার্ভি এমন কোনো কাজ করেছে, তখন তাকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু ডক্টর হার্ভি আইনস্টাইনের ছেলে হ্যান্স আলবার্টের কাছ থেকে অনেক অনুরোধ করে অনুমতি পেয়েই ফেলে যে সে তার জিনিয়াস বাবার ব্রেনের মধ্যে কি ধরনের মিস্ট্রি লুকিয়ে রয়েছে তা উন্মোচন করে সারা বিশ্বের সামনে পেশ করতে চায়। ঠিক এখান থেকেই শুরু হয় ব্রেন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার লম্বা এক গল্প। ডক্টর হার্ভি শুধুমাত্র একজন প্যাথোলজিস্ট ছিলেন যে কিনা শুধুমাত্র অটোপসি করতে জানতো। এটা শুধুমাত্র তার স্বপ্নই ছিল যে এই ব্রেনটাকে নিয়ে তিনি পরীক্ষা করবেন। বর্তমানে অবস্থা এমন ছিল যে ডক্টর হার্ভি প্রিন্সটন হসপিটাল থেকে চাকরিচ্যুত হয়ে গিয়েছিলেন এবং এই ব্রেন নিয়ে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন তাও ঠিকমতো বুঝে উঠতে পারছিলেন না। তবে তিনি ব্রেনটিকে বের করার পর তাকে সাথে সাথে প্রিজার্ভ করে ফেলেন এবং পেনসিলভেনিয়ার শহর ফিলাডেলফিয়াতে নিয়ে যান। সেখানে ব্রেনটার অনেকগুলো ফটো তোলেন এবং ব্রেনটাকে 240টি ছোট ছোট পিসে স্লাইস করে নেন। এরপর প্রত্যেকটি পিসকে আলাদা আলাদা বয়মে সংরক্ষণ করে তার বেসমেন্টের মধ্যে লুকিয়ে রেখে দেয়। এ ধরনের কাজ করাতে তার স্ত্রীর সাথে তার অনেক বড় ঝগড়া লেগে যায়। এই ধরনের ঝগড়া প্রায়ই হতে থাকে, কারণ তার স্ত্রী বলতে থাকে এই ব্রেনের বয়মগুলো নিয়ে সে বাহিরে ফেলে দিবে। এই ঝগড়া এতটাই দূর পর্যন্ত আগায় যে এই দম্পতির মধ্যে সম্পর্কই নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে দুজনে ডিভোর্স নিয়ে নেয়। আর ডক্টর হার্ভি ব্রেইনের বয়মগুলো নিয়ে ক্যানজাসকার শহর উইচিটা চলে যায়। সেখানে সে বায়োলজিক্যাল টেস্টিং ল্যাবে মেডিকেল সুপারভাইজার হিসেবে কাজ করা শুরু করে। আর এখানেই তার ফ্রি সময়ে বসে বসে আইনস্টাইনের ব্রেনের উপরে খুব বিশদভাবে পড়াশোনা করার চেষ্টা করে। এভাবেই সে অনেকগুলো চাকরির মধ্যে এই ব্রেন নিয়ে ঘুরতে ঘুরতে টেস্টিং করার অনেক চেষ্টা করে। অনেকগুলো বছর পার হয়ে যায়, কিন্তু ডক্টর হার্ভি আইনস্টাইনের ব্রেনের মধ্যে তেমন কোনো স্পেশাল কিছু খুঁজেই পেলেন না। উল্টা তার মেডিকেল লাইসেন্স বিলুপ্ত করে দেয়া হয়। আর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে একটা প্লাস্টিক কোম্পানিতে সে কর্মী হিসেবে কাজ করতে শুরু করে দেয়। ঠিক এই সময়ে সে একটা উত্তম সিদ্ধান্ত নেয় আর এই ব্রেন সেলগুলোকে পৃথিবীর বিভিন্ন বড় বড় নিউরো অ্যাথোলজিস্টের কাছে বিশদভাবে রিসার্চ করার জন্য পাঠিয়ে দেয়। 1955 সালে ব্রেন চুরি হওয়ার 30 বছর পর
অর্থাৎ 1985 সালে প্রথমবার আইনস্টাইনের ব্রেনের উপরে একটা রিসার্চ পাবলিশ করা হয়। তারপর আরো 28 বছরের মধ্যে আরো অনেকগুলো রিসার্চ এই ব্রেনের উপরে পাবলিশ করা হয়। এই রিসার্চগুলোর মধ্যে বলা হয় আইনস্টাইনের ব্রেন সাধারণ মানুষের ব্রেন থেকে অনেক বেশি ডিফারেন্ট ছিল। সবচেয়ে বড় ভিন্নতা ব্রেনের কর্পাস ক্যালোপাস এরিয়ার মধ্যে পাওয়া যায়। এখন এই বিষয়ে আমাদেরকে জানতে হবে যে মানুষের ব্রেন দুই ভাগে ভাগ করা থাকে। মানুষ যে কোনো কাজই করুক না কেন তা প্রথমে ব্রেনের একটা অংশের মধ্যে প্রসেস হয় এবং সেখান থেকে কাজটি করার জন্য বিভিন্ন অঙ্গে সিগন্যাল দেয়া হয়। ব্রেনের বাম পাশের অংশ আমাদের বডির ডান পাশের অংশকে কন্ট্রোল করে এবং ব্রেনের ডান পাশের অংশ আমাদের বডির বাম পাশের অংশকে কন্ট্রোল করে থাকে। এছাড়া প্রায় 90% মানুষের বাম পাশের ব্রেন কথা বলা, বুঝা এবং গাণিতিক সমস্যার সমাধান করা আর লেখার জন্য ব্যবহার হয়ে থাকে। ঠিক একইভাবে ডান পাশের ব্রেন ক্রিয়েটিভিটি, বিভিন্ন শেপ চিনা, ড্রয়িং করা এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিচালনা করার জন্য ব্যবহার হয়ে থাকে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এইসবের মধ্যে কর্পাস ক্যালোসামের কাজ কি? মনে করেন আপনি এখন কিবোর্ডে অথবা মোবাইলের কিপ্যাডে টাইপিং করছেন। টাইপিং এর সময় কিছু অ্যালফাবেট আমাদের ডান হাত দিয়ে টাইপ করা হয় আর কিছু অ্যালফাবেট আমাদের বাম হাত দিয়ে টাইপ করা হয়। টাইপিং এর সময় বাম হাত দিয়ে টাইপ করার সময় আপনার একটা ভুল হলো, তখন আপনি মিস্টেকটা ডিলিট করার জন্য ডান হাত দিয়ে গিয়ে কি প্রেস করলেন। অর্থাৎ যখন আমাদের ব্রেনের ডান পাশের অংশ দিয়ে ভুল হলো তখন তা ব্রেনের বাম পাশের অংশকে সিগন্যাল দেওয়ার মাধ্যমে সেই ভুলটাকে ঠিক করলো। ব্রেনের দুই ভাগ যেই অংশের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে সেই অংশটাকে কর্পাস ক্যালোপাস বলা হয়। আর আইনস্টাইনের ব্রেনের মধ্যে কর্পাস ক্যালোপাস অংশটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি বড় ছিল। অর্থাৎ তার ডান পাশের ব্রেন এবং বাম পাশের ব্রেনের মধ্যে অনেক ভালো একটা কমিউনিকেশন সিস্টেম ছিল, যার কারণে আইনস্টাইন অনেক বেশি জটিল গাণিতিক সমস্যা এবং অনেক বেশি জটিল চিন্তাভাবনা খুব সহজেই করতে পারত। কর্পাস ক্যালোসামের গঠন বাদেও আইনস্টাইনের ব্রেনের গঠন সাধারণ মানুষের ব্রেনের গঠন থেকে অনেক বেশি ভিন্ন ছিল। আর রিসার্চার্সদের মতে এই কারণে ব্রেনের মধ্যে নিউরনের চলাচল খুব বেশি ভালো ছিল। নিউরনের খুব ভালো চলাচলের মানে হলো তার গাণিতিক সমস্যা সমাধানের সক্ষমতা অনেক বেশি ভালো ছিল। অ্যালবার্ট আইনস্টাইন অনেক বেশি জটিল গাণিতিক সমস্যার সমাধান কোনো কলম এবং খাতা ছাড়া ব্রেনের মধ্যেই করে ফেলতে বেশ ভালো সক্ষম ছিল। নিউরনের সংখ্যা অনেক বেশি হওয়ার আরো একটা ব্যাখ্যা রিসার্চ পেপারগুলোতে পাওয়া যায়। যখন কিনা আইনস্টাইনের ব্রেনের ওজন করা হয় তখন তার ওজন 1230 গ্রাম আসে, আর সাধারণ যে কোনো মানুষের ব্রেনের ওজন 1400 গ্রাম হয়ে থাকে। রিসার্চারদের মতামত হলো তার ব্রেনের মধ্যে লাইনিংগুলো খুব চিকন ছিল, যার কারণে এর মধ্যে অধিক মাত্রায় নিউরন পাওয়া যেত। কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখনো বাকি রয়ে যায়, আর তা হলো আইনস্টাইন কি এমন স্পেশাল ব্রেন নিয়েই জন্মগ্রহণ করেছিল, নাকি তার ব্রেনটা আস্তে আস্তে এরকম রূপ ধারণ করেছে? অনুসন্ধান করার পর জানা যায় যে আইনস্টাইন জন্মগ্রহণ করার পর 5 বছর বয়স পর্যন্ত কথাই বলতে পারেনি, যেখানে সাধারণত যে কোনো বাচ্চা 2 থেকে 3 বছরের মধ্যেই কথা বলা শুরু করে দেয়। যখন সে কথা বলতে শিখে যায় তখন সে অনেক কম কথা বলতো, কারণ সে নিজের চিন্তা ভাবনায় মগ্ন থাকতে অনেক বেশি পছন্দ করত। এছাড়াও বয়সের সাথে সাথে তার মধ্যে একটা খুঁত খুঁজে পাওয়া যায়, সে কোনো কিছু মুখস্থ করতে পারত না। এমনকি সে অঙ্কের নামতাগুলো মুখস্থ করতেও অসক্ষম ছিল। সে অঙ্ককে লজিক্যাল ভাবে চিন্তা করার মধ্যে মাস্টার ছিল, কিন্তু সে অঙ্ক কখনো মুখস্থ করতে পারেনি। স্কুল জীবনে আইনস্টাইন প্রায় সাবজেক্টেই ফেল করত। শুধুমাত্র অঙ্ক আর সায়েন্স এই দুইটা সাবজেক্টে সে সবসময় অনেক ভালো নাম্বার আনতে পারত। যখন সে 12 বছরের ছিল তখন এক ফ্যামিলি টিচার তার জিওমেট্রি বই আইনস্টাইনের বাসায় ভুলে রেখে দিয়ে যায়। আশ্চর্যজনকভাবে আইনস্টাইন একদিনে সম্পূর্ণ জিওমেট্রি বইটি পড়ে তার জিওমেট্রি সম্পর্কে জ্ঞান পাকাপোক্ত করে নেয়। শুধু এইটুকুই না, 14 বছর বয়সেই সে ইন্টিগ্রাল এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাস্টার হয়ে যায়। ম্যাথ এবং সায়েন্সের মধ্যে তার এত ভালো দক্ষতা ছিল যে ক্লাসের মধ্যে সে যখন নাকি প্রশ্ন করার জন্য হাত তুলতো তখন শিক্ষকরাও টেনশনে পড়ে যেত, কারণ আইনস্টাইনের বেশিরভাগ প্রশ্নই শিক্ষকদের মাথার উপর দিয়ে চলে যেত। ছোটকাল থেকেই সে এই পুরা বিশ্বের মধ্যে সকল প্রকারের লকে একটা ইকুয়েশনের মাধ্যমে
বন্দি করার স্বপ্ন দেখত, আর এটাকেই সে তার জীবনের উদ্দেশ্য বানিয়ে নেয়। ২৬ বছর বয়সে আইনস্টাইন 4টি রিসার্চ পেপার পাবলিশ করার মাধ্যমে সারা বিশ্বকে অবাক করে দেয়, আর এর মাধ্যমেই তাকে পিএইচডি ডিগ্রি এবং নোবেল প্রাইজ দেওয়ার মাধ্যমে সম্মানিত করা হয়। তার বুদ্ধিমত্তার পরিচয় আপনি এভাবে বুঝতে পারেন যে আজকের যুগেও আইনস্টাইনের ওই সূত্রগুলো ছাড়া সায়েন্সকে কল্পনা করা কোনোভাবেই সম্ভব না। অনেক ডাক্তার এবং রিসার্চাররা বলেন যে আইনস্টাইনের ব্রেন তার জন্মগ্রহণ করার পরে এইরকম স্পেশাল রূপ ধারণ করে, যার সরাসরি ফলাফল এই ছিল যে যখন কোনো প্রশ্নের উত্তর আইনস্টাইন খুঁজে পেত না, তখন সে তার ব্রেনের ব্যবহার করে অনেক চিন্তা করার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খুঁজেই ফেলত। ছোট বয়স থেকেই মুখস্থ না করে ব্রেইনের এরকম ব্যবহার করার কারণেই আইনস্টাইনের ব্রেন স্পেশালভাবে ডেভেলপ হয়। আজকে পর্যন্ত আইনস্টাইনের এই এক্সট্রাঅর্ডিনারি ব্রেনটি আমেরিকার মাটার মিউজিয়ামের মধ্যে খুবই যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে।